আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহমুদুল হাসান। আমি কিডনি ও ইউরোলজি বিশেষজ্ঞ হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হসপিটাল শেরেবাংলা নগর ঢাকাতে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সাথে প্রসবের থলির ক্যান্সার সম্পর্কে আলোচনা করব। সাধারণত 60 থেকে 70 বছর বয়সে প্রসবের থলিতে ক্যান্সার বেশি হয় এবং সারা বছর পৃথিবীতে মানুষের শরীরে যত ধরনের ক্যান্সার ডায়াগনোসিস হয় তার মধ্যে প্রসবের থলির ক্যান্সারের অবস্থান সপ্তম এবং জেনিটো ইউরিনারি ট্র্যাক্টের ম্যালিগন্যান্সির মধ্যে প্রসবের থলির ক্যান্সারের অবস্থান দ্বিতীয়। কারা প্রসবের থলির ক্যান্সারের ঝুঁকির মধ্যে থাকে? যারা দীর্ঘমেয়াদী স্মোকার অর্থাৎ যারা অনেক দিন থেকে ধূমপান করছেন তারা, এবং যে সকল লোকজন ডাই ইন্ডাস্ট্রি, রাবার ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি অ্যান্ড পেইন্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা অত্যাধিক ঝুঁকির মধ্যে থাকেন। প্রসবের থলির ক্যান্সার হলে প্রধান যে সিমটম, যেটা উপসর্গ প্রকাশ পায়, সেটা হলো প্রসবের সাথে রক্ত যাওয়া। অর্থাৎ প্রসবের সাথে যে রক্তটা যাবে সেটা হবে গ্রস, খালি চোখে দেখা যাবে, প্রসবের শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত যাবে এবং কোনো ব্যথা থাকবে না, এবং রক্তটা হবে এপিসোডিক, অর্থাৎ রক্ত যাওয়ার 3 থেকে 4 দিন পর এটা আপনি স্পন্টেনিয়াস ভালো হয়ে যাবে এবং পরবর্তীতে দেখা যাবে যে 3 মাস, 6 মাস, 12 মাস পরে আবার রক্ত যাবে। ফলে এই যে সিমটমটা রোগী যে ভালো হয়ে যাবে, এটা রোগীকে মিসগাইড করবে এবং সে ভাববে যে আমি তো সুস্থ, আমার তো প্রসবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে না। সুতরাং সে কি করবে? ডাক্তারের সাথে সে আর ডাক্তারকে দেখাতে চাইবে না। পরবর্তীতে যখন তার আবার রক্ত যাবে তখন সে আবার ডাক্তারের কাছে আসবে। ইতিমধ্যে তার ক্যান্সারটা কি হবে? অ্যাডভান্স স্টেজে ছড়ায় পড়বে এবং তার রক্তের সাথে তার রক্তের চাকা যাবে এবং প্রসবের সাথে মাংসের চাকা যাবে। অন্যান্য উপসর্গের মধ্যে হলো ঘন ঘন প্রসব হবে, হঠাৎ প্রসবের তীব্র বেগ আসবে যেটা ঠেকায় রাখা কষ্টকর হবে এবং প্রসবের জ্বালাপোড়া হবে। এই রোগটি সাধারণত আমরা একটা সিম্পল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। এছাড়া অন্যান্য যে সকল পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় তাদের মধ্যে হলো সিটি ইউরোগ্রাম লাগতে পারে। আমরা অনেক সময় সিটি ইউরোগ্রাম পরীক্ষার সাহায্য নিয়ে থাকি এবং যখন আমরা রোগটি ধরার পরে রোগীর সাথে আলোচনা করি এর পরবর্তী চিকিৎসার অপশন সম্পর্কে, তখন ম্যাক্সিমাম রোগী বলে, ডাক্তার সাহেব এটা কি ওষুধে ভালো হবে না? অপারেশন কি করতেই হবে? হ্যাঁ, আপনার প্রসবের থলির টিউমারের একমাত্র চিকিৎসা হলো অপারেশন। অর্থাৎ আমরা সিস্টোস্কোপি করি। সিস্টোস্কোপ নামক এক ধরনের যন্ত্র আমরা প্রসবের রাস্তা দিয়ে প্রবেশ করাই। তখন আমরা পুরো ব্লাডারের থলিটাকে একটা সার্ভে করি, অর্থাৎ প্রসবের থলির মধ্যে টিউমারের সাইজ, সাইট, লোকেশন, নাম্বার, রিলেশন অফ দ্য টিউমার উইথ বোথ ইউরেটারিক অরিফিসেস অ্যান্ড টিউমারটা প্রোস্টেটিক ইউরেথ্রা অথবা প্রসবের থলির মুখকে ইনভলভ করলো কি করলো না, এটা আমরা একটা সার্ভে করি। তার পরবর্তীতে আমরা পিসমিল অর্থাৎ টুকরা টুকরা করে আমরা টিউমারটাকে কেটে আনি এবং এটি মাংস পরীক্ষার জন্য পাঠিয়ে দিই। প্রসবের থলির টিউমারের পরবর্তী চিকিৎসা শুরুই হবে মাংস পরীক্ষার রিপোর্টের উপর বেসিস করে। যদি মাংস পরীক্ষার রিপোর্ট বলে যে প্রসবের থলির টিউমারটা একটা একেবারে আর্লি স্টেজে, অর্থাৎ এটা শুধুমাত্র প্রসবের থলির এপিথেলিয়ামকে ইনভলভ করেছে, এটা প্রসবের থলির মাংসের মধ্যে পৌঁছায়নি, তখন আমরা কি করি? তখন আমরা পরবর্তী চিকিৎসার জন্য আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ইন্ট্রাভেসিক্যাল কেমোথেরাপি অথবা ইমিউনোথেরাপি দিয়ে থাকি এবং ক্লোজ অ্যান্ড রেগুলার ফলো আপ করি। কোনো কোনো ক্ষেত্রে এটা সারা জীবন ফলো আপ লাগতে পারে। এবং যদি হিস্টোপ্যাথোলজি রিপোর্ট বলে যে টিউমারটা প্রসবের থলির মাংসের মধ্যে ছড়ায় গেছে, তখন আমরা এর চিকিৎসার জন্য যেটা হয় সেটা একটা রেডিক্যাল সার্জারি, অর্থাৎ রেডিক্যাল সিস্টেক্টমি অ্যান্ড ইউরিনারি ডাইভারশন ইন দ্য ফর্ম অফ আইলিয়াল কন্ডুইট। তখন আমরা প্রসবের থলিটা অপারেশনের মাধ্যমে ফেলে দেই এবং তার 2টি কিডনির নালী খাদ্যনালীর সাথে সংযোগ করে পেটের বাইরের দিকে স্থাপন করে দিই এবং একটা ব্যাগ লাগানো থাকে, ব্যাগের মধ্যে প্রসব এসে জমা হয়। এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি দেখা যায় যে তার প্রসবের থলির ক্যান্সারটা তার প্রসবের থলির বাইরে ছড়ায় পড়েছে, তখন তার চিকিৎসা হলো সিস্টেমিক কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি। সুতরাং আজকের আলোচনার মাধ্যমে আমরা যেটা শিখলাম সেটা হলো প্রসবের সাথে রক্ত গেলে কখনোই অবহেলা নয়। প্রসবের সাথে রক্ত যাওয়ার সাথে সাথে অবশ্যই আপনি একজন ইউরোলজি বিশেষজ্ঞ অথবা ইউরোলজি বিশেষজ্ঞ না পেলে রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন। কখনোই অবহেলা করবেন না, কারণ অবহেলা করা মাত্রই আপনি যদি 3 মাস দেরি করেন তাহলে আপনার এই
যে ক্যান্সারটা এটা অ্যাডভান্স স্টেজে চলে যাবে, তখন আর কোনো কিউরেটিভ চিকিৎসার কোনো অপশন থাকবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।